বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 13ই ডিসেম্বর, রোজ শনিবার। আজকে আপনাদের সামনে আপনাদের অনুরোধের কয়েকটি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন, তাদের সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানালে আমরা পরবর্তী আলোচনায় আপনাদের স্টক নিয়ে কথা বলবো। এছাড়াও যারা যেভাবে আমার সাথে সম্পৃক্ত রয়েছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। আমরা প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে আপনাদের সাথে খুব বেশি আলোচনা করার সুযোগ হয়নি, কারণ আমরা প্রগতি লাইফ নিয়ে আপনাদের সাথে অনেক বেশি কথা বলেছিলাম। লাইফ সেক্টরের বেশ কিছু স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। প্রগতি ইন্স্যুরেন্স নিয়েও আমরা আপনাদের সাথে কথা বলছিলাম। তবে এই ইন্স্যুরেন্স সেক্টরটা আমরা অনেক সময় যে সাস্টেনেবল মুভমেন্ট, সেই মুভমেন্টে মানে ধরে রাখতে দেখিনি। কারেকশন যতটা মুভমেন্ট হয়েছে তার থেকে বেশি সংখ্যক কারেকশন আমরা হতে দেখেছি। তো প্রগতি ইন্স্যুরেন্স নিয়ে আমার যে আলোচনা সেটি আমি পূর্বেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো পূর্বের যে হাইটি ছিল, যেখানে স্টকটি 87 টাকা 60 পয়সা, এই লেভেলে আহ, সে 52 সপ্তাহের হাই ক্রিয়েট করে এবং পরবর্তীতে আমরা এই স্টকটি আপনাদের সাথে একাধিকবার আলোচনা করি, কিন্তু তার যে পূর্বের হাই, সেই হাইটাকে সে কিন্তু আর পরবর্তীতে ব্রেকআউট করতে পারেনি, কারণ অক্টোবর মাসে যখন সে হাইটি ক্রিয়েট করে, পরবর্তীতে সে নভেম্বরেও এবং অক্টোবরের শেষের দিকে একটি চেষ্টা করে, কিন্তু সেটা ব্রেকআউট করতে না পেরে আবারও ডাউনে চলে আসে এবং সেই ডাউনটাতে আমরা দেখেছিলাম যে 50 টাকার মতো তার ইয়ারলি লোর প্রায় কাছাকাছি চলে এসেছে। তো সেখান থেকে আবারও স্টকটি ভালো সূচনা করেছে। এবার আমার কাছে যেটি মনে হয়েছে যে পূর্বের তুলনায় এবারের গতিটা বা একটু শক্তিটা বেশি। তো প্রাথমিকভাবে আমরা প্রগতির ব্যাপারে আপনাদেরকে যেটি বলেছিলাম যে এটির পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 2,82,00,000 শেয়ার রয়েছে এবং যে ডিভিডেন্ড দিয়েছিল সেটাও খুব চমৎকার ডিভিডেন্ড দিয়েছিল। বাট কোয়ার্টারলি ইপিএসটা খারাপ আসার কারণে, ওই যে বললাম, সেই সময়টা তার ডাউন ট্রেন্ডটা বেশ লক্ষণীয় হয়ে ওঠে। এই জায়গাটাতে আমি আবার বলি যে এই ব্রেকআউটটা খুবই জরুরি, অর্থাৎ 77 টাকা 90 পয়সা। আমরা যদি একজ্যাক্ট বলি যে 78 টাকার উপরে ক্লোজ করতে হবে এবং এই জায়গাটাতে যদি স্টকটি ক্লোজ করতে পারে, তাহলে আমি আপনাদেরকে খুব আহ, বলবো যে অবশ্যই আপনারা প্রগতি ইন্স্যুরেন্সটাকে বাই করতে পারেন এবং এই জায়গাতে স্টকটি 82 থেকে 86 অবশ্যই যখন ক্রস করবে তখন এই জায়গাতে তো অবস্থান করবে, অর্থাৎ 82 86 এই লেভেলে খুব সহজেই সে প্রাইস মুভমেন্ট শুরু করবে এবং প্রাইস মুভমেন্টে তখন তার সামনে বাধা থাকবে ইয়ারলি হাই 87 টাকা 60 পয়সা এবং এটাকে ব্রেকআউট করলে অবশ্যই এটি আরো বড় পরিসরে যাবে। সেক্ষেত্রে 93 থেকে 100 এই জায়গাতে আমরা প্রগতি ইন্স্যুরেন্সকে দেখতে পাবো। তো যাদের কাছে রয়েছে, আমি মনে করি যে প্রগতি ইন্স্যুরেন্স আপনার সামনের যে দিনগুলো আসছে সেখানে অবশ্যই ভালো একটা প্রফিট দেওয়ার অপরচুনিটি তৈরি করে দেবে এবং এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন যে হিস্টোগ্রামের বারগুলো ধূসর এবং গাঢ় হয়েছে। তো আগামী দিনে আমরা এটাকে আরো ভালো অবস্থানে দেখব। তো যাদের কাছে রয়েছে তাদেরও একটু বলে রাখি যে প্রফিট টেকিং জোনটাও কিন্তু ইতিমধ্যেই সে টাচ করেছে, কারণ অলরেডি সে গত দিনে যে হাইটি ছিল সেই হাইয়ের সামান্য নিচে এসে ক্লোজ করেছে এবং 68 টাকা এই লেভেল থেকে কিন্তু সে প্রাইস অ্যাকশন করে, অর্থাৎ 6-7 টাকার একটা গ্যাপ কিন্তু সে ইতিমধ্যেই তৈরি করেছে এবং আগামী দিনে যখনই একটা গ্যাপটা সাকসেসফুলি দিয়ে দিবে, তখন কিন্তু একটা সেল প্রেসারের সম্ভাবনা তৈরি হয়ে যাবে এবং সেল প্রেসার ক্রিয়েট হবে। সুতরাং প্রফিটের জায়গা থেকে অবশ্যই আপনি প্রফিট নিয়ে নেবেন, দেন তারপরে আপনারা কারেকশন মোডে মোডে বাই করে করে সেখান থেকে প্রফিট নিয়ে বের হবেন। আমরা এরপরে আপনাদের সাথে রহিমা ফুড নিয়ে একটু কথা বলতে চাই। রহিমা ফুডের বিষয়টি আমরা এর আগেও আপনাদের কাছে আলোচনা নিয়েছিলাম।
তো দেখা যাচ্ছে যে রহিমা ফুড চেষ্টা করছে, বাট এই জায়গাতে যে ক্যান্ডেলটি করেছে সেই ক্যান্ডেলের, আমি আগে আর একটু বলি যে ব্যারিয়ার বাধাটা কিন্তু এখনো ব্রেকআউট করতে পারছে না। তো এবার বাধা ব্রেকআউট করার জন্য চেষ্টা করছে। একই সঙ্গে তার কোম্পানি চালু সংক্রান্ত বিভিন্ন নিউজ কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে। যেমনটা আমরা জিল বাংলা সুগার মিলের ক্ষেত্রে দেখেছিলাম। এখন রহিমা ফুডের ক্ষেত্রেও তেমনটি হলে অবাক হওয়ার কিছুই থাকবে না। রহিমা ফুডও আমরা বিভিন্ন নিউজ শুনতে পাচ্ছি যে আসলে কোম্পানিটি হয়তো আবার খুব শীঘ্রই উৎপাদনে ফিরে যাবে। তো সেটা যদি হয়ে যায় তো রহিমা ফুডও কিন্তু প্রাইস অ্যাকশন করবে। তবে রহিমা ফুডের ব্যাপারটা হচ্ছে, রহিমা ফুড কিন্তু আপনাকে সেইভাবে ডাউন ট্রেন্ডে একবারে ফেলে রাখেনি। সে যখনই ডাউন ট্রেন্ডে রয়েছে তখনই কিন্তু সে মার্কেট মুভমেন্টের সাথে সাথে নিজের প্রাইস অ্যাকশনটাতেও ফিরে এসেছে। এর আগে আপনারা যখন 165 তে দেখেছিলেন রহিমা ফুড কিন্তু সেম এই জায়গা থেকেই কিন্তু প্রাইস অ্যাকশনটা শুরু করেছিল, ইয়ারলি হাইটা। তো এখন যে ধরনের ডাউন ট্রেন্ড এই জায়গাটাতে আপনি দেখেন যে অক্টোবরে যে ডাউন ট্রেন্ডটি এখানে সে ক্রিয়েট করেছিল সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে ডাউন ট্রেন্ড করে আপ ট্রেন্ড, তো সেম এখানেও কিন্তু একেবারে ডাউন ট্রেন্ড করে এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে সেই আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সেটা বলছিলাম যে তার ব্রেকআউটটা খুব প্রয়োজন, অর্থাৎ 138 টাকা যে জায়গাটাতে সে অবস্থান করছে এই জায়গা থেকে তাকে অবশ্যই আহ, আমি মনে করি যে 141 টাকার এই জায়গাটাতে খুব একটা ভালো ক্লোজ তাকে দিতে হবে, এবং 141 থেকে 145 যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে আবারও 160 যে টাকাটি রয়েছে, জায়গাটি রয়েছে প্রাইস অ্যাকশনে, সেইখানে আমরা এই রহিমা ফুডকে দেখতে পাবো। তো আশা করি আপনারা অবশ্যই এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন, এবং প্রফিট টেকিং এর ক্ষেত্রে কোন জায়গাটা আপনার জন্য নিরাপদ প্রফিট টেকিং জোন সেই জায়গাটিতেও আপনারা আহ, চিন্তা করবেন। এরপরে আমরা একটা জেড ক্যাটাগরি একটা স্টক নিয়ে কথা বলতে চাই। দুলামিয়া, আমরা এটা নিয়ে পূর্বে আপনার সাথে কথা বলেছিলাম, বাট আপনারা দেখেছেন যে প্রাইজের প্রাইস মুভমেন্টের একটা খরা চলছে এই স্টকটিতে, এবং এই জায়গাটাতে দুলামিয়া প্রত্যেকটা দিন একটা ওপেন করে 5-7 টাকার একটা মুভমেন্ট দিয়ে সে ওপেন প্রাইজে আসে, এবং দিন শেষে সে নেগেটিভ ভাবে ক্লোজ করে চলে যায়। তো 27শে নভেম্বরের সেম প্রাইজে 20 পয়সা কমে আর কি, 27শে নভেম্বরের 20 পয়সা কমে আজকে সে ক্লোজটা করেছে। তো 5 টাকা 70 পয়সার মতো প্রাইস অ্যাকশন হয়েছে, গত দিনেও 30 পয়সা প্রাইস অ্যাকশন হয়েছে, বাট এই ক্যান্ডেলগুলো সম্পূর্ণ রেড ক্যান্ডেল, হ্যাঁ, এবং ভলিউম একেবারে ড্রাই ভলিউম, এবং এই জায়গাগুলোতে যদি আপনি লক্ষ্য রাখেন তাহলে হাজারের ঘরে ভলিউম রয়েছে, অর্থাৎ 1600 বা 5000 2000 এই টাইপের ভলিউম করেছে। যদিও তুলা মিয়ার পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 46 লক্ষ শেয়ার রয়েছে, এবং এই বছরে স্টকটি 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা করেছে। দুলামিয়া কটন স্পিনিং মিলসের ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো এসেছে। তো সবকিছু মিলিয়ে আহ, যদি সে প্রাইস অ্যাকশনটা করে, আমার কাছে, আমি যখন আপনার সাথে আলোচনা করেছিলাম তখন দুলামিয়ার 140 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছি, সেটাই জানিয়েছিলাম। তো সেই জায়গাটা আসলে দুলামিয়া নেক্সট ডে গুলোতে পূরণ করতে পারবে কিনা, যদি পূরণ করে ফেলে তাহলে কিন্তু দুলামিয়া কিন্তু আবারও প্রাইজ অ্যাকশনের খেলায় মেতে উঠবে, এবং এই প্রাইজ অ্যাকশনের খেলায় যখন সে মেতে উঠবে তখন সে একবারেই, অর্থাৎ প্রথম মুভমেন্টেই সে ইয়ারলি হাইটাকে ভেঙে ফেলবে, অর্থাৎ 152 টাকা 40 পয়সা। আমি আবার বলছি যে যদি সে 140 টাকার উপরে ক্লোজ করতে পারে তাহলে তার প্রথম টার্গেট হবে ইয়ারলি যে হাইটি রয়েছে সেটাকে সাকসেসফুলি ব্রেকআউট করা। তো আমি অবজারভেশনে আপনাদেরকে রাখতে বলবো, বাই সিগন্যালে রয়েছে, এবং মার্কেট পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যে তফসিলকে কেন্দ্র করে একটা মুভমেন্টের প্রত্যাশা আমরা করছি, এবং সেই মুভমেন্টে যদি সে ফিরে যায় তাহলে মার্কেট মুভমেন্টের সাথে সাথে যদি সে তার প্রাইস অ্যাকশনটাকে ফিরে পায় তাহলে সে কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তো আশা করি আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। এরপরে আমরা আপনাদের
সিএল আইসিএল নিয়ে কথা বলবো। সিএল আইসিএল নিয়ে একাধিকবার কথা বলেছিলাম, আবারও কথা বলছি। সিএল আইসিএল খুব চমৎকার ভাবে মুভমেন্টে যাচ্ছে, এবং যেটি আবারও বলেছিলাম যে 56 টাকার উপরে একটা ক্লোজ করতে হবে। তো যেহেতু ডিসেম্বর মাসে আমরা সবসময় বলে থাকি যে ইন্স্যুরেন্সময় একটি মাস, এবং সেই মাসে যাদের কাছে ইন্স্যুরেন্স এর হোল্ডিং রয়েছে তারা অবশ্যই ভালো কিছু প্রত্যাশা করতে পারেন, এবং এই জায়গাটা আমরা বলবো যে সেই স্টকগুলো অবশ্যই আপনাকে প্রফিট টেকিং এর সুযোগ করে দিবে। সুতরাং আপনাকে ধৈর্যর পরীক্ষা দিতে তো হবেই, এবং আপনি দেখতে পাচ্ছেন যে সিএল আইসিএল এই জায়গাগুলোতে কিন্তু দেখেন যে এই জায়গাটাতে সে হাইয়ের উপরে ক্লোজ দিয়েছে, বাট তার ক্যান্ডেলের উপরে শ্যাডোটা কিন্তু অনেক বেশি দুর্বল ক্যান্ডেল তৈরি করেছে। এখানে সেম একইভাবে সে শ্যাডো অনেক বেশি, বাট হাইয়ের উপরে কিন্তু সে ক্লোজ করেছে। তো এই ক্লোজগুলো মূলত তার প্রাইসটাকে ধরে রাখলেও আপনার হিস্টোগ্রামের বারের ক্যান্ডেলগুলো কিন্তু ধূসর চলে আসে, অর্থাৎ এই যে মুভমেন্টগুলো আপনারা দেখেছেন যে 43 থেকে 44 45 থেকে যার যে প্রাইস অ্যাকশন, সেই প্রাইস অ্যাকশনে কিন্তু সেল প্রেসারে চলে গেছে, এবং গত দিনের ভলিউমটাও কম হয়েছে। তো এই জায়গাটাতে আমি 56 টাকার উপরে একটা ক্লোজ প্রত্যাশা করছিলাম। এখন সেটা দিতে পারবে কিনা সেটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে, কারণ সেই জায়গাতে যদি সে ক্লোজটা দিতে না পারে তাহলে কিন্তু তার প্রাইস অ্যাকশনটা সেইভাবে মুভমেন্টে আসতে পারবে না, অর্থাৎ সে বাধাগ্রস্ত হবে। তো এখন এই জায়গাটাতেও আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। আশা করি এই বিষয়গুলো আপনারা মাথায় রেখে বাই করবেন। বাট এখানে আরএসআই যদিও বাড়ার জায়গা রয়েছে, বাট আপনি যদি একটু তার পূর্বে লাইফ সাইকেলটা দেখেন যে সে সর্বশেষ আরএসআই এই জায়গাটাতে সে আগস্টে সে এসেছিল আরএসআইটাকে 70-এর উপরে নিয়ে গিয়েছিল, এবং এই আগস্টের পর থেকে আপনি আগস্টে সে যেভাবে গিয়েছিল ডাব্লু প্যাটার্নে, এবং সেখানে সে প্রাইসটাতেও সুন্দর করেছিল, এবং আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এর পরে কিন্তু সে সে আর তার প্রাইসটাকে হাইয়ে নিয়ে যেত, অর্থাৎ আরএসআইটাকে 70-এর উপরে নিতে পারেন। আরএসআইটা যদি কারেকশন করে আপনি দেখেন এইখানে কারেকশন করেছে যেভাবে নভেম্বরে, সেই কারেকশনের পরে কিন্তু সে আপট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আরএসআইটা এই মুহূর্তে কিন্তু সমান্তরাল ভাবে চেষ্টা করছে, অর্থাৎ এই জায়গাটাতে যদি আপনি এই ধরনের প্যাটার্নটা দেখেন, অর্থাৎ কারেকশন জোনটা যদি লক্ষ্য রাখেন, সেক্ষেত্রে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। সেক্ষেত্রে কিন্তু এই 53 থেকে 51 টাকার এই লেভেলটাতে সে কারেকশন যাওয়ার চেষ্টা করবে। আশা করি আপনারা সিএল/আইসিএল এর যে আলোচনাটি সেটা বুঝতে পেরেছেন। এরপর আমরা ইজিএন নিয়ে কথা বলবো। জেনারেশন নিয়ে একটু একটু আপনারা দেখতে পাচ্ছেন যে ই জেনারেশনের আলোচনাটা আমরা গত কয়েকদিন আগেই দিয়েছিলাম আমার চ্যানেলে। তো সেখানে ই জেনারেশনের অর্থাৎ জেনারেশন লিমিটেড আইটি সেক্টর এই স্টকটিতে বেশ বিনিয়োগকারীদের বলবো যে আটকে থাকার একটা প্রবণতা আমরা শুনে আসছি, এবং তারা বেশ চড়াও মূল্যে এই স্টকটি বাই করেছেন, এবং স্টকটির বাই যদি বলি সে 52 সপ্তাহের যে হাই রয়েছে 33 টাকা বা এই লেভেলে না, তার উপরেও স্টকটির বিনিয়োগকারীদের বাই রয়েছে, এবং এই জায়গা থেকে বিনিয়োগকারীদের বের হওয়ার যে সেই সুযোগটি তারা এখন পর্যন্ত পাচ্ছে না। আমরা যদি আপনাদেরকে দেখাই যে আমি কোন জায়গাটার কথা আপনাদেরকে বলছি, আমরা একটু সেই জায়গার লাইফ সার্কেলটা আমরা স্টকটি নিয়ে যাই। 46 টাকা, হ্যাঁ। এই যে 46 থেকে 53 এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটাতে এই স্টকটির একটা ভালো মুভমেন্ট হয়েছিল, এবং এই ভলিউমটাও দেখতে পাচ্ছেন যে এই ভলিউমে অনেকেই বাই করে, এবং পরবর্তীতে স্টকটি একেবারে ডাউনে চলে আসে। সেই ডাউনে আসার পর থেকে বিনিয়োগকারীরা আর সেভাবে স্টকটি থেকে বের হতে পারেননি। তারা আশায় ছিলেন যে আবারও উঠে যাবে অন্যান্য স্টকের মতো, যেমনটি হয় সেরকমটাই ইজিএন সঙ্গে হবে, কিন্তু সেটা না হওয়ার কারণে তারা আর এখান থেকে বের হতে পারেনি। তো অনেকেই স্টকটি থেকে স্টপ লস নেওয়ার কথা চিন্তা করেছিলেন, অনেকেই স্টপ লস নিবেন বা নিতে নিতে অনেক দেরি করে ফেলায় তারা কিন্তু আর সেখান থেকে বের হতে পারেননি। তো আমরা যেটি আপনাদেরকে বলতে চাই যে ইজিএন এর
একটা মেজর ব্রেকআউট খুব প্রয়োজন, হ্যাঁ। এবং মেজর যে ব্রেকআউট সেটি আপনারা যদি লক্ষ্য করেন সেটি হচ্ছে 23 টাকা, আমি যদি একজ্যাক্ট বলি 24 টাকার উপরে। তো সেই জায়গাটাতে ইজিয়ান আমি মনে করি যে এই মুহূর্তে যাওয়ার জন্য খুব ভাবে চেষ্টা করবে, বাট তার আগে 22 টাকা 90 পয়সা এই জায়গায় আমরা ইজিয়ানটাকে দেখতে পাবো। তো ভলিউমটা চেষ্টা করছে ধরে রাখার, বাট ভলিউমটা যদি ধরে রাখতে না পারে, আপনি দেখেন যে কয়েকদিন ধরে সে কিন্তু 19 টাকা থেকে 21 টাকা, 21 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে, বাট হাই ছিল কিন্তু 22 টাকা 30 পয়সা। এবং ভলিউমটাও হয়েছে এই জায়গাতে, ভলিউম প্রায় 11,74,000 ভলিউম হয়েছে, 4 কোটি স্টক রয়েছে। তো বায়ারদের আধিপত্য ছিল এখানে। ম্যাচিউরডে বেশ কিছু স্টক শেয়ার ছিল বিনিয়োগকারীদের, সেখানে তারা প্রফিট নিয়েছে। আশা করি যে এই 22 টাকার উপরে স্টকটি একটা ক্লোজ করবে, এবং ক্লোজ পরবর্তী সময়ে আমরা স্টকটিকে 23 থেকে 24 এবং পরবর্তীতে 26-40 এই লেভেলে প্রাইস অ্যাকশনটা দেখবো। হিস্টোগ্রামের বারে বাই সিগন্যাল রয়েছে, আশা করি সেটি সময় বাড়ার সঙ্গে সঙ্গে আরো ভালো হবে। এরপর আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু কথা বলবো। লেগেসি নিয়েও আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো এই জায়গাটাতে আমি আপনাদেরকে আমাদের যে ওয়াচ লিস্টটি রয়েছে সে বিষয়ে একটু কথা বলতে চাই। আমরা 3টি স্টকের সমন্বয়ে আপনাদেরকে একটি ওয়াচ লিস্ট সরবরাহ করছি, যেখানে আপনি স্টকগুলো বাই সেল করার সম্পূর্ণ সুযোগ সুবিধা বা সম্পূর্ণ সহযোগিতা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। একই সঙ্গে আপনার পূর্বের পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলোর অ্যাডজাস্টমেন্ট, স্টপ লস, বাই সেল করা সহ মার্কেট পূর্বাভাস, মার্কেট পরিস্থিতি সম্পর্কে আপনাকে জানানো, এবং কোনো দিনের শুরুতেই মার্কেটে যে ধরনের আপ ট্রেন্ড থাকে, ফেক আপ ট্রেন্ড থাকে, অনেকে আবেগের বশবর্তী হয়ে বাই করা, সব ধরনের যে দ্বিধাদ্বন্দ্ব সেইগুলো আপনাকে সহযোগিতা করা, অর্থাৎ সেখান থেকে বের হয়ে আসার সহযোগিতা, সেটি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনারা পেতে পারেন। তো আমরা কমেন্ট সেকশন, আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে আপনারা অনেকেই রয়েছেন। তারপরেও আমরা আপনাদের বাইরের যে সকল সাধারণ বিনিয়োগকারী ভাই বোনেরা রয়েছেন, আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এ ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। আমরা খুব সামান্য পরিমাণে অনারিয়ামের মাধ্যমে আপনাদেরকে এই সেবাটি প্রদান করছি। এবং 3টি ওয়াচ লিস্ট যেটি রয়েছে সেখানে আপনি মার্কেট পরিস্থিতি বিবেচনায় সর্বোচ্চ 1 মাসের মধ্যে প্রফিট করার সুযোগ পাচ্ছেন। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের সুবিধার্থে আমি আমার নাম্বারটি আবারও মুখে বলে দিচ্ছি, 01994914145। এই নাম্বারটি আমার হোয়াটসঅ্যাপ, আপনারা এখানে হোয়াটসঅ্যাপ করলে বিস্তারিত জানতে পারবেন। লেগেসি ফুটওয়্যার নিয়ে আমরা বলবো যে ট্যানারি ইন্ডাস্ট্রিজের যে ব্যাপারটি রয়েছে সেখানে লেগেসি 60 টাকার উপরে একটা ক্লোজ এই মুহূর্তে অবশ্যই দিতে হবে। আমরা 9 ডিসেম্বর লেগেছির এই জায়গাটাতে 56 টাকা 60 পয়সা, তাই না? 56 টাকা 60 পয়সা এই জায়গাতে একটা ক্লোজ হতে দেখেছি। 9 ডিসেম্বর 56.60 এই জায়গাতে ক্লোজ হতে দেখেছি, এবং এই যে এগেইন আমরা 11ই সেপ্টেম্বর আমরা দেখতে পাচ্ছি যে সে 56 টাকা 60 পয়সা এই জায়গাতে ক্লোজ করছে। এবং সব থেকে চমৎকার ব্যাপার হচ্ছে এই জায়গাটাতে সে সেম ভলিউম করেছে, অর্থাৎ এইখানে সে 96,139 ভলিউম করেছে, এই জায়গাতে সে 98,600 ভলিউম করেছে। এখন এই জায়গাগুলোতে আমি যদি বলি যে একজ্যাক্ট বাধা যেটি রয়েছে সেটা হচ্ছে 58 টাকা 20 পয়সা। এই বাধাটা সে খুব আমি মনে করি স্মুথলি ব্রেকআউট করতে পারবে এই মুহূর্তে, কারণ মার্কেট পরিস্থিতি এবং তার হিস্টোগ্রামের বার যেটি রয়েছে মুভিং অ্যাভারেজ অনুযায়ী সে এখন বাই সিগন্যালে রয়েছে, অর্থাৎ বাই সিগন্যাল থেকে প্রাইস অ্যাকশন করাটা খুব সহজ। তো এই জায়গাটাতে সে যদি প্রাইস অ্যাকশনটা করে ফেলে এবং তার এখানে ড্রাই ভলিউম রয়েছে, অর্থাৎ বাই সেল প্রেসারেরও কোনো এখন পর্যন্ত সেরকম কোনো সুযোগ সৃষ্টি হয়নি।
তো গত দিনের যে 10 ডিসেম্বর যে ভলিউমটি করেছে 1,58,000 সামথিং, এই ভলিউমে আপনি দেখেন যে আমি যেটি বলছিলাম যে 58 টাকা 30 পয়সা, এই ব্যারিয়ারে তাকে ব্রেকআউটটা করতে হবে এবং এই ব্যারিয়ারে ব্রেকআউট করলে আমরা তাকে হয়তো 61 টাকা বা 60 টাকা 40 পয়সার উপরে সে একটা ক্লোজ করার চেষ্টা করবে। সেখানে যদি সে ক্লোজ করে তাহলে খুব সাকসেসফুলি সে 66 টাকায় গমন করতে পারবে, অর্থাৎ তার প্রাইস অ্যাকশনে আর তেমন কোনো বাধা থাকবে না এবং একটা ফাঁকা স্পেস সে পেয়ে যাবে। তো সেই জায়গা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। লো পেড স্টকের মুভমেন্টে আমরা দেখেছি আহ, ভালোই করছে মার্কেটে এই মুহূর্তে, তারা প্রাইস অ্যাকশন করার চেষ্টা করছে এবং ফার্স্ট কোয়ার্টার ইপিএস যেটি এসেছে লেগেসি ফুটওয়্যারে সেটা ভালো। সুতরাং আপনার এই লেগেসি ফুটওয়্যার নিয়ে আমার কাছে যেটি নিউজ হচ্ছে আপনাদের জন্য, সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার এই জায়গাটাতে স্টকটিতে আপনি হোল্ড করতে পারেন, কারণ এই জায়গায় আপনি যে ধরনের বাইটি ছিল অর্থাৎ ডিসেম্বরের শুরুতে যে প্রাইজে বাইটি ছিল সেখানে এখন পর্যন্ত স্টপ লস নেওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি এবং আশা করছি যে এই জায়গা থেকে স্টকটি আবারও ঘুরে যাবে। এরপরে আমরা সংক্ষেপে আর দুই একটি স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। বিশেষ করে লভেলোর কথা না বললে নয়, ঠান্ডার দিনে আসলে লভেলো নিয়ে কথা বলাটাও খুব রিস্কি। তারপরেও আপনারা যেহেতু জানতে চেয়েছেন সেহেতু আমাদেরকে লভেলো নিয়ে অবশ্যই কথা বলতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে লভেলোর যে প্রাইসটাতে রয়েছে সেই জায়গাটাতে আরেকটু উপরে ক্লোজ খুব জরুরি। তো সেই জায়গাটাতে ক্লোজ করতে পারবে কিনা সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এইখান থেকে তার একটা প্রাইস অ্যাকশন শুরু হয়েছিল এবং সেই প্রাইস অ্যাকশনে আমরা দেখেছি যে লভেলো যে আপট্রেন্ডে করেছিল, আপসাইডার আপট্রেন্ড, আউটসাইডার আপট্রেন্ড, সেই আউটসাইডার আপট্রেন্ডে খুব চমৎকার ভাবে ভলিউম গ্রো করে কিন্তু সে এই 84 টাকা হাই ক্রিয়েট করেছিল। তো এখন তার ক্যান্ডেল প্যাটার্ন অনুযায়ী খুব স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি যে আগামী দিনে সে 72 টাকার উপরে একটা ক্লোজ করবে। তো 72 টাকার উপরে যখনই সে ক্লোজ করবে আহ, সেটি কিন্তু স্টকটির জন্য ভালো হবে এবং এই জায়গাটাতে সে আবারও আপনার 78 টাকা এই লেভেলে এসে একটা 78 থেকে 80 এই লেভেলে একটা বাধার সম্মুখীন হবে এবং সেই ক্লোজটা করতে পারলে সে কিন্তু আবারও প্রাইজে ব্যাক করবে। এখানে হিস্টোগ্রামের বার এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী বাই সিগন্যাল রয়েছে। নিঃসন্দেহে আহ, আগামী এমএসিডি মুভিং এভারেজ অনুযায়ী, আমি দুঃখিত, মুভিং অনুযায়ী সেল সিগন্যাল রয়েছে, বাট অন্যান্য যে সিগন্যাল গুলো রয়েছে সেখানে নতুন করে বাই সিগন্যাল রয়েছে। সুতরাং অবশ্যই এটি আগামী সময়গুলোতে ভালো প্রাইস অ্যাকশন করবে। আমরা এর আগেও আপনাদের সাথে বিভিন্ন স্টক নিয়ে কিন্তু কথা বলেছিলাম, অর্থাৎ যে স্টকগুলো খুব নিকটতম সময়ে প্রাইস অ্যাকশন করার সম্ভাবনা রয়েছে সেই স্টকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলেছি। আমরা আগামী কালকে আপনাদের সাথে কথা বলবো এবং আমরা নিয়মিতই আপনাদের সাথে যোগাযোগ রাখি এবং আপনারাও আমাদের সাথে সবসময় আপনাদের স্টক নিয়ে জিজ্ঞাসা করেন। তো অনেকের স্টক আলোচনার বাইরে চলে যায় বা ব্যাখ্যা করা সম্ভব হয় না, তারপরেও সময় সংক্ষিপ্ততা থাকে। আপনাদের আরেকটি স্টক নিয়ে কথা বলে আজকের আলোচনাটা শেষ করব, সেটা হচ্ছে নাভানা ফার্মা। আমরা নাভানা ফার্মাটা নিয়ে একটু কথা বলি। নাভানা ফার্মাটা দেখতে পাচ্ছেন যে চেষ্টা করছে এই সাপোর্ট জোন থেকেই বারবার মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গাগুলোতে তার খুব আহ, আহ, বাধা এবং ভালো সাপোর্ট রয়েছে। এই সাপোর্টগুলো সে রেসপেক্ট করেই কিন্তু উঠে যাচ্ছে। তো এখনো নাভানা ফার্মার এই জায়গাটাতে আমি মনে করি যে আহ, সামনের দিকে যাওয়ার সম্ভাবনাটা 100%-এর মধ্যে 95%। এবং এই জায়গাগুলোতে নাভানা ফার্মা 52-53 খুব জরুরি, তার ক্লোজটা প্রয়োজন, 53-র উপরে একটা ক্লোজ প্রয়োজন এবং 53 ক্লোজ করলে আমরা 55 পেয়ে যাবো নাভানা ফার্মাকে। কারণ নাভানা ফার্মার এই জায়গাগুলোতে আপনি দেখেন যে যে ভলিউমটা গ্রো করছে সেটা কিন্তু আশা জায়গা নিয়ে এবং এই ভলিউম থেকেই সে কিন্তু মুভমেন্টে ফিরে যাবে। তো ফার্মা সেক্টরের মুভমেন্ট তো রয়েছে স্বাভাবিকভাবে, সেক্ষেত্রে আমরা নাভানা ফার্মার মুভমেন্টটাতেও ভালো প্রাইস অ্যাকশন প্রত্যাশা করছি। হিস্টোগ্রামের বারটা বাই সিগনালে চলে এসেছে। এখন যেই জায়গাটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার ভলিউমটাকে
ক্যারি করা এবং ভলিউমটাকে ডে বাই ডে ইনক্রিজ, এবং যেটি বলছিলাম যে 53 টাকা অর্থাৎ 52 টাকা 80 পয়সার উপরে 53 টাকা এই লেভেলে ক্লোজ করা, এবং সেটা ক্লোজ করতে পারলেই আমরা নাভানা ফার্মাকে একটা ভালো মুভমেন্টে দেখতে পাবো। সুতরাং যাদের কাছে রয়েছে তারা নাভানা ফার্মাকে হোল্ড করতে পারেন। নাভানা ফার্মা আর ডাউন ট্রেন্ডে যদি আসে সেক্ষেত্রে আপনার স্টপ লসটা হবে 50 টাকা, অর্থাৎ 50 টাকা 90 পয়সা থেকে 50 টাকা এই লেভেলে আপনি স্টকটি থেকে স্টপ লস নিতে পারবেন। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন, এবং আমাদের অনারিয়াম এবং আপনাদের যে তিনটি পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং তিনটি ওয়াচ লিস্টের সমন্বয়ে যে ওয়াচ লিস্টটি দেওয়া হয় সে ব্যাপারে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টস থেকে আমাদের নাম্বারটি নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সে ব্যাপারে আপনাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করব জানানোর, এবং বাই সেলের সহযোগিতা সহ পোর্টফোলিও ম্যানেজমেন্ট, মার্কেট পূর্বাভাস এবং বিভিন্ন নিউজ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে। আশা করি আপনারা এই জায়গাটাতে আপনারা ফোকাস করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।